হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো রয়েছো এবং তোমাদের পড়াশোনা ভালো চলছে। তো আমরা এবার সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন স্টার্ট করব। তো অর্গানিক কেমিস্ট্রি থেকে অলরেডি আমরা দুটো ক্লাস আপলোড করে দিয়েছি, যেখানে আমরা জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে জেনেছি, তাদের হাইব্রিডাইজেশন কি জেনেছি, এবং সেখানে সিগমা এবং পাই বন্ড সম্পর্কে জেনেছি, কিভাবে জৈব যৌগগুলোকে বা অর্গানিক কম্পাউন্ডগুলোকে রিপ্রেজেন্ট করা হয় বা লেখা হয় এগুলোও জেনেছি। থার্ড ক্লাসে আমরা জানবো কিছু রিক্যাপ। এখানে আমরা জানবো ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক, সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ, মানে যেগুলো আমরা ক্লাস 10-এ পড়েছি, অ্যালকিল গ্রুপ কি প্রভৃতি, যেগুলো আমরা ক্লাস 10-এ জেনেছি, সেগুলো একবার রিক্যাপ বা রিভিশন করে নেব। তারপর আমরা ধীরে ধীরে আইইউপিএসসি নোমেনক্লেচারের দিকে এগিয়ে যাব। ক্লিয়ার? তাহলে চলো শুরু করা যাক। কি আছে দেখা যাক। ফার্স্ট আমরা দেখব কার্বন কার্বন বন্ধনের উপর ভিত্তি করে জৈব যৌগের প্রাথমিক শ্রেণীবিভাগ। তো আমরা এইটুকু কনসেপ্ট আমাদের আগে থেকেই আছে অলরেডি, যে জৈব যৌগগুলোকে আমরা কিভাবে ডিভাইড করতে পারি, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত বললে যেগুলো স্যাচুরেটেড এবং অসম্পৃক্ত বললে আনস্যাচুরেটেড। ক্লিয়ার? এবার স্যাচুরেটেড কাদের বলা হবে? যেখানে কার্বন কার্বন এক বন্ধন, অর্থাৎ এই যৌগগুলিতে দুটি কার্বন পরমাণুর মধ্যে এক বন্ধন বিরাজ করে বা এক বন্ধন এক্সিস্ট করে এইভাবে। তো এখানে দেখো হাইড্রোজেন, ঠিক আছে? তো এই যে যৌগগুলো বা কম্পাউন্ডগুলো, এদের আমরা বলবো সম্পৃক্ত বা স্যাচুরেটেড জৈব যৌগ। ঠিক আছে? অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড কাদের বলবো? যেখানে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে দুটি কার্বন পরমাণুর মাঝে, বা ইন বিটুইন টু কার্বন অ্যাটম, দুটো কার্বন অ্যাটম দেখতে পেয়েছো, তার মধ্যে ডাবল বন্ড যদি থাকে তাহলে সেটাকে বলা হবে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত জৈব যৌগ। HC ট্রিপল বন্ড সি। ঠিক আছে? তাহলে সহজেই আমরা চিনতে পারবো যে কোনগুলো স্যাচুরেটেড হবে, কোনগুলো আনস্যাচুরেটেড হবে। তো এখানে একটু তোমাদের মনে করিয়ে দিই, যেখানে ডাবল বন্ড থাকবে সেখানে একটা বন্ড সিগমা আর একটা পাই, যেখানে ট্রিপল বন্ড থাকবে সেখানে একটা বন্ড সিগমা এবং দুটো বন্ড পাই। ঠিক আছে? তো এইবার আসি আমরা কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ। কার্যকরীমূলক, এই যে টার্ম ফাংশন বা কার্যকরী, এখান থেকে আমরা সহজে এই ধারণা আসতে পারি যে কাজ করবে, অর্থাৎ কোনো জৈব যৌগের যে ফাংশন বা রিয়াকশান, এখানে আমরা ফাংশন বললে কি তার রিয়াকশান, কোনো জৈব যৌগের কার্যকারিতা, অর্থাৎ ওই জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া বা তার প্রকৃতি কেমন হবে, প্রপার্টিজ আমরা বলতে পারি, ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম প্রভৃতির ধর্ম কেমন হবে, সেগুলো নিয়ন্ত্রণ করে যে পরমাণু বা পরমাণু পুঞ্জ, তাদের বলা হবে ওই জৈব যৌগের বা ওই অর্গ্যানিক কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। ঠিক আছে? তাহলে যেসব পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের কার্যকারিতা মেনলি দেখো এখানে রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, তাদের বলা হবে কার্যকরী মূলক। ফর এক্সাম্পল এখানে কিছু আমি কার্যকরী মূলক এবং তাদের সংকেত লিখে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো তোমরা জানো। ত্রিবন্ধন, OH, হাইড্রক্সিল, ইথার, CHO অ্যালডিহাইড, এগুলো তোমরা অলরেডি জানো। তোমরা এগুলো ভিডিও পজ করে নোট ডাউন করে নেবে, অথবা তোমরা এই ভিডিও যে PDF যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, কেমিস্ট্রি মেট বাই অমিতোষ দাস, অথবা তোমরা আমাদের গুগল ড্রাইভে লিঙ্কে গিয়ে PDF ডাউনলোড করে নিতে পারবে। তো আর কি কি ফাংশনাল গ্রুপ আছে দেখো। কিটোনিক গঠন সংকেত কি রকম? C ডাবল বন্ড, এটা এইভাবেও লেখা থাকতে পারে। ঠিক আছে? কোথাও তোমরা দেখবে এইভাবেও লেখা আছে। কার্বক্সিল, এটা কিভাবে লেখা থাকে? এরকম COO। এটা কিভাবে লেখা থাকতে পারে? এভাবে COOR।
আর হ্যালোকার্বনিল এইভাবে লেখা থাকতে পারে CO। মেনলি হ্যালোকার্বনিলে আমরা X বলতে এখানে আমরা ক্লোরিনই পড়ে থাকি। ওকে, তো এটা COCl, যদিও হ্যালোকার্বনিল তবু আমরা এখানে অ্যাসিড ক্লোরাইড হিসেবেই একে পড়ে থাকি। অ্যামিডো গ্রুপ CONH2, এইভাবে CONH। সালফোনিক SO3H, অ্যামিনো NH2, ইমিনো NH, এটা এখানে বলার মতো কিছু নেই, টারশিয়ারি হলে ঠিক আছে। আর সায়ানাইড CN, এইভাবে NO2, এটা সবাই জানো NO2। তবে আমি বলবো তোমাদের মনে রাখার জন্য, এই যে NO2 বা এই যে হ্যালো, এই গ্রুপগুলি আমরা কার্যকরীমূলক হিসেবে পড়ব ঠিকই, কিন্তু যখন IUPAC নোমেনক্লেচার হিসেবে আলোচনা করব তখন এই গ্রুপগুলো সবসময় সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক হিসেবে বিবেচিত হবে। এবার তোমরা বলবে যে প্রতিস্থাপক কি, সেটা আমরা পরে দেখছি। দেখো, এবার আসি সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস, LOGOUS, হোমোলোগাস সমগণীয়। এই যে সম টার্ম বা হোমো টার্ম, এই টার্ম থেকে আমরা জানতে পারি এরা সবাই একই যৌগ অর্থাৎ একই কার্যকরীমূলক যুক্ত যৌগ হবে, বা আমরা বলতে পারি এই সমস্ত শ্রেণীর যৌগগুলোর মধ্যে প্রত্যেকটি পরমাণু একই হবে, তাদের সংখ্যার তারতম্য বা পার্থক্য থাকতে পারে। আবারও বলছি, সমগণীয় শ্রেণীর প্রত্যেকটি যৌগের মধ্যে একই উপাদান মৌল উপস্থিত থাকে, কিন্তু তাদের পরমাণুর সংখ্যার পার্থক্য হতে পারে। দেখো, এখানে অভিন্ন কার্যকরী গ্রুপ, তবে সমধর্ম বিশিষ্ট। তাদের পার্থক্য হচ্ছে, দেখো, আণবিক ওজন বৃদ্ধির ক্রম অনুযায়ী যদি আমরা সাজিয়ে থাকি তাহলে দেখতে পাবো আণবিক সংকেত কি পার্থক্য হবে, CH2, বা যদি আমরা বলি আণবিক গুরুত্ব তাহলে সেটা দেখতে পাবো 14। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেব। যেমন ধরো CH4, এই যে যৌগ, এখানে দেখো একটা কার্বন, 4টে হাইড্রোজেন রয়েছে, কিন্তু C2H6 এই যৌগের মধ্যে দেখো একটা কার্বন, 2টো হাইড্রোজেন বেশি রয়েছে কিনা তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো, এখানে একটা কার্বন, এখানে 2টো কার্বন, এখানে 4টে হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন, মানে আরও 2টো হাইড্রোজেন এক্সট্রা রয়েছে। বা C3H8 যদি হয়, সেক্ষেত্রে দেখো এখানের থেকে এখানে একটা কার্বন এবং 2টো হাইড্রোজেন সংখ্যায় বেশি রয়েছে। তাহলে সমগণীয় শ্রেণী তাদের বলা হবে, বা সেই শ্রেণীকে বলা হবে যেখানে সমস্ত যৌগগুলো একই কার্যকরীমূলক যুক্ত হবে এবং তাদের ধর্ম একই হবে। কেবলমাত্র তাদের যদি আণবিক ওজন বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজানো হয় তাহলে পরপর দুটি যৌগের মধ্যে কিসের পার্থক্য থাকবে, CH2, অর্থাৎ একটি কার্বন এবং 2টি হাইড্রোজেনের পার্থক্য থাকবে। এবার আমি এখানে কিছু কার্যকরীমূলক এবং সেই কার্যকরীমূলক কোন সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সেটা আমি তোমাদের এখানে নোট ডাউন করে দিয়েছি, তোমরা পেয়ে যাবে। দেখো, কার্বন কার্বন এক বন্ধন থাকলে, এখানে দেখো কার্বন কার্বন সব এক বন্ধন আছে, সেটি হবে অ্যালকেন সমগণীয় শ্রেণী। আর তোমরা জানো অ্যালকেনের ক্ষেত্রে সাধারণ সংকেত কি হয়, CnH2n+2, এটা ক্লাস 10এই পড়েছি। অ্যালকিন হলে CnH2n, অ্যালকাইন হলে CnH2n-2, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি ক্লাস 10-এ। তো হাইড্রক্সিল যদি কার্যকরীমূলক উপস্থিত থাকে তাহলে অ্যালকোহল সমগণীয় শ্রেণী হবে, ইথার হলে ইথার শ্রেণী হবে, ফরমাইল গ্রুপ থাকলে, কোনটা ফরমাইল গ্রুপ, ফরমাইল গ্রুপ থাকলে অ্যালডিহাইড সমগণীয় শ্রেণী হবে, কিটোনিক CO থাকলে কিটোন শ্রেণী হবে, কার্বক্সিল হলে কার্বক্সিলিক অ্যাসিড হবে, অ্যালকক্সি কার্বনিল হলে এস্টার হবে, অ্যামিনো হলে অ্যামিন হবে। ফাংশনাল গ্রুপগুলো খুব ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে। ক্লাস 10-এ আমরা কিছু পড়েছি আর এখানে নতুন কিছু অ্যাড হবে। ওকে, তো তোমাদের সেগুলো ভালো করে পড়তে হবে।
তোমরা অবশ্যই পিডিএফ ডাউনলোড করে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধে হবে। ঠিক আছে, তাহলে আমরা সমকোণীয় শ্রেণী কার্যকরীমূলক সম্পর্কে জানলাম। এইবার আসি অ্যালকেন বা হাইড্রোকার্বন কি। তো একটু আগেই বললাম, যেখানে কার্বন পরমাণুগুলি পরস্পর এক বন্ধনে আবদ্ধ থাকবে এবং তাদের সাধারণ সংকেত হবে CnH2n+2। ঠিক আছে, এইবার আমরা জানি, আর আমি ওই সবে যাচ্ছি না। এইবার শুধুমাত্র অ্যালকেন, দেখো এখানে আমি IUPAC নোমেনক্লেচার করাচ্ছি না, এখানে আমি শুধুমাত্র যৌগগুলোকে চেনাচ্ছি, তোমাদের কিভাবে চিনবে। ঠিক আছে, তাদের প্রকৃতি অনুযায়ী কিভাবে চিনবে সেইগুলো শেখাচ্ছি, নোমেনক্লেচার আমি পরের ক্লাসে আলোচনা করব। তো এখানে দেখো অ্যালকেন, এখানে অ্যালকেনে দেখো কি রয়েছে, কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর শ্রেণী বিভাগ। মানে একটি যৌগ যদিও সেটা অ্যালকেন, অর্থাৎ সেখানে দুটি কার্বন পরমাণুর মাঝে এক বন্ধন বর্তমান, তবুও তাদের এনভায়রনমেন্ট পৃথক হয়ে থাকে বা এনভায়রনমেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। কেন? দেখো এখানে এই যে কার্বন রয়েছে, এই কার্বন তার পাশে একটি কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু এই যে কার্বন, আচ্ছা আমি একটু সুবিধার জন্য নাম্বারিং করে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। দেখো 1 2 3 4 আমি এটা দিয়ে শুধুমাত্র আইডেন্টিফাই করার জন্য, আর কিচ্ছু না। তো এখানে ফার্স্ট কার্বন যেটা 1 নম্বর কার্বন, সে দেখো সেকেন্ড 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু এই 2 নম্বর কার্বন সে 8 নাম্বার এবং 7 নাম্বার 7 and 8 এর সঙ্গে কানেক্টেড রয়েছে, তার সঙ্গে 3 আর 1। অর্থাৎ কি দেখতে পেলাম, 2 নম্বর যে কার্বন সে 1 2 3 4 চারটি কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু 1 নম্বর যে কার্বন, 8 নম্বর যে কার্বন, 7 নম্বর যে কার্বন, 6 নম্বর যে কার্বন, 5 নম্বর যে কার্বন, এরা তার সাথে একটি করে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এই দুটি কার্বন পরমাণু বা এই কার্বন পরমাণু এরা প্রকৃতিগত দিক থেকে আলাদা হবে, তাদের পরিবেশটা আলাদা। ঠিক আছে, তাহলে তারা প্রকৃতিগতভাবে আলাদা হবে। এই প্রকৃতি অনুযায়ী তাদেরকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়, ক্লাসিফাই করা হয় 4টে শ্রেণীতে। কিভাবে? দেখো একটা বলা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি। কখন? যদি একটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, একটি পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে এখানে কি হবে, এই যে CH3 1 নম্বর কার্বন, এ দেখো একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা হবে 1 ডিগ্রি। এই 8 নাম্বার, এও একজনের সঙ্গে, তাহলে এ হবে 1 ডিগ্রি। 7 নাম্বার, এ হবে 1 ডিগ্রি। 6 নাম্বার, এ হবে 1 ডিগ্রি। 5 নাম্বার, এ হবে 1 ডিগ্রি। বোঝা গেছে? এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, CH4 এই যে যৌগ, এখানে এই কার্বন কত ডিগ্রি? এটি হবে 1 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ যদি একটি কার্বনের সঙ্গে যুক্ত থাকে অথবা কোনো কার্বনের সঙ্গে না যুক্ত থাকে, তাহলে সেটি হবে 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন। ক্লিয়ার? আর এই কার্বনের সঙ্গে যুক্ত এই যে হাইড্রোজেনগুলো দেখতে পাচ্ছ, এদের বলা হবে 1 ডিগ্রি বা প্রাইমারি হাইড্রোজেন। তাহলে প্রাইমারি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে বলা হবে প্রাইমারি হাইড্রোজেন বা 1 ডিগ্রি হাইড্রোজেন। ঠিক আছে, এবার দেখো সেকেন্ডারি অর্থাৎ 2 ডিগ্রি কাকে বলা হবে? যদি একটি কার্বন, মানে যে কার্বনটি তার পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে, দুটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, দুটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, দুটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত। দেখো এখানে কারা কারা হবে 2 ডিগ্রি? এই যে 3 নাম্বার যে কার্বন, সে দেখো 2 সাথে আর 4-এর সঙ্গে যুক্ত আছে, এবং 4 না সরি, তাহলে এই যে 3 নাম্বার কার্বন, এই কেবলমাত্র দুটো কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে এ কি হবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। এবং টারশিয়ারি 3 ডিগ্রি হবে কি, 3টি কার্বনের সঙ্গে, 3টি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত রয়েছে। কোনটি কোনটি?
দেখো এই যে 4 নাম্বার যে কার্বন এ হয় 5 এবং 3, তিনটে কার্বন পরমাণুর সঙ্গে রয়েছে, তাহলে এটা হবে 3 ডিগ্রি। ক্লিয়ার? কোয়াটারনারি বা 4 ডিগ্রি কাকে বলা হবে? যদি 4টি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, 4টি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, 4টে মানে দেখো এই 1টি 2টি 3টি 4টি, মানে 2 নম্বর কার্বন সে 8 1 7 3 এর সঙ্গে যুক্ত, তাহলে এই হবে কোয়াটারনারি। বোঝা গেছে আশা করি। তাহলে আমরা প্রকৃতি অনুযায়ী মানে কার্বন বা অ্যালকেনগুলোকে আইডেন্টিফাই করতে পারলাম। প্রাইমারি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে বলা হবে প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারির সঙ্গে যুক্ত হবে সেকেন্ডারি হাইড্রোজেন, টারশিয়ারির সঙ্গে যুক্ত হলে টারশিয়ারি হাইড্রোজেন। কিন্তু কোয়াটারনারি কার্বনের সঙ্গে কোনো রকম কোনো হাইড্রোজেন যুক্ত থাকে না। ক্লিয়ার? এবার আসি আমরা নেক্সট স্লাইডে। এখানে আমরা অ্যালকিল গ্রুপ সম্পর্কে জানব। অ্যালকিল গ্রুপ কাদের বলা হবে? যে অ্যালকিল টার্মটা আসছে, অ্যালকিল টার্মটা এটা আসছে কোথা থেকে? অ্যালকেন থেকে। অ্যালকেন থেকে, অর্থাৎ যদি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন রিমুভ হয়ে যায়, এই যে দেখতে পেয়েছো অ্যালকেন, মিথেন একটি অ্যালকেন, এখান থেকে একটি হাইড্রোজেন রিমুভ যদি হয়ে যায়, দেখো দেখতে পেয়েছো, তাহলে তাকে বলা হবে মিথাইল। অ্যালকেন থেকে অ্যালকিল, মিথেন থেকে মিথাইল, ওয়াই-এল অ্যাড হয়ে যাবে, অ্যালকেনের অ্যালক থাকবে আর এই এন এটা রিপ্লেস হবে বাই ওয়াই-এল। ঠিক আছে, তাহলে ইথেন থেকে দেখো ইথাইল। এবার প্রোপেন থেকে দেখো এখানে একটু আমাদের আগের কনসেপ্টটা, মানে আগের স্লাইডে যে কনসেপ্ট ইউজ হয়েছিল সেটা এখানে কাজে লাগবে। কিভাবে দেখো, প্রোপেন দেখো এটা এই কার্বন এটা 1 ডিগ্রি, এ দেখো 2 ডিগ্রি আর এ হচ্ছে 3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এই যদি 1 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোজেন রিমুভ হয়ে যায় তখন সেটাকে বলা হবে নর্মাল প্রোপাইল গ্রুপ। যদি এই দেখো তাহলে 2 ডিগ্রি কার্বন থেকে যদি রিমুভ হয়ে যায় তাহলে এটা এই 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, তাকে বলা হবে আইসোপ্রোপাইল অর সেকেন্ডারি প্রোপাইল। ঠিক আছে, একই রকম ভাবে আমরা পড়ব বিউটেন। এটা দেখো এটাকে বলা হবে বিউটেন। বিউটেন দেখো বিউটেন থেকে এখানেও 1 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তাহলে একটা 1 ডিগ্রি আর একটা 2 ডিগ্রি। ঠিক আছে, মানে দুটো ধরনের হাইড্রোজেন রয়েছে। তো এখানে দেখো 1 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রি কার্বন থেকে যদি রিমুভ হয় তাহলে সেটাকে বলা হবে নর্মাল বিউটাইল, মানে এখান থেকে যদি রিমুভ হয়। যদি সেকেন্ডারি 2 ডিগ্রি থেকে রিমুভ হয়, মানে এই পজিশন অথবা এই পজিশন, তাহলে হবে সেকেন্ডারি বিউটাইল গ্রুপ। ক্লিয়ার? আইসোবিউটেন দেখো বিউটেনেরই একটা আইসোমার হলো আইসোবিউটেন। বিউটেনের একটা আইসোমার হলো আইসোবিউটেন। এখানে দেখো 1 ডিগ্রি কোনটা? এটা অথবা এটা, 1 ডিগ্রি 1 ডিগ্রি অথবা এটা, তিনটে 1 ডিগ্রি থেকে যদি একটা হাইড্রোজেন রিমুভ হয় তাহলে সেটা হবে আইসোবিউটাইল, আইসোবিউটেন থেকে আইসোবিউটাইল। আর যদি এই দেখো সরি 2 ডিগ্রি নয়, এটা 3 ডিগ্রি, এটা কি 3 ডিগ্রি থেকে যদি রিমুভ হয়, 1 2 3 তিনটে কার্বন আছে, তাহলে এটা 3 ডিগ্রি থেকে যদি রিমুভ হয় তাহলে সেটি হবে 3 ডিগ্রি বা মানে টারশিয়ারি বিউটাইল গ্রুপ। টারশিয়ারি বিউটাইল মনে রাখবে সবসময় টি এর মতো দেখতে থাকবে, টি এর মতো। এটা CH3 আমরা জানি বন্ড লাইন ফর্মুলা কিভাবে লিখতে হয়, তাহলে এটা হবে, ঠিক আছে, ঠিক টি এর মতো দেখতে, তাই এটিকে বলা হবে টারশিয়ারি বিউটাইল গ্রুপ, মানে টি বিউ এরম ভাবে লেখা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকিল গ্রুপ সম্পর্কে জানলাম। ভালো করে এগুলো সবাই নোট ডাউন করে রাখবে এবং প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা ক্লাস 10-এ যেগুলো পড়েছি সেগুলোই রিভিশন দিলাম। এবার আমরা IUPAC প্রসেসে নোমেনক্লেচার কিভাবে করতে হয় সেগুলো শিখব। যদিও আমরা ক্লাস 10-এ কিছু শিখেছি, কিন্তু তা সত্ত্বেও এখানে অ্যাডভান্স লেভেলে কিছু নোমেনক্লেচার শিখব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত।